এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা চাইল্ড হেলথ নার্সিং এর একটা টপিক পড়ব। চাইল্ড হেলথ নার্সিং এর আমাদের বিএসসি 6 সেমিস্টার বলো বা জিএনএম সেকেন্ড ইয়ার বলো, একটা কিন্তু ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো সেই চাইল্ড হেলথ নার্সিং এর মধ্যে যদি তোমরা 10 ইয়ার্স দেখো, বিএসসি হোক বা জিএনএম হোক, সেই 10 ইয়ার্স এর মধ্যে আমি অ্যানালাইসিস করেছি যতটা, সেখানে আমি দেখেছি যে জিআই সিস্টেম আর জেনিটো ইউরিনারি সিস্টেম, এই দুটো সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন প্রচুর রিপিট হয়। ঠিক আছে, মোটামুটি প্রত্যেক বছরেই কম বেশি এক দুটো কোশ্চেন জিআই বা জেনিটো ইউরিনারি থেকে এসে থাকে। তার মধ্যে আমি আজকে জেনিটো ইউরিনারি সিস্টেমের একটা কমন, যে মোস্ট কমন টপিক বা মোস্ট কমন ডিজিজ বলতে পারো, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, সেই বিষয়ে আলোচনা করব। সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে পড়বো। আরেকটা কথা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার পড়ানো বুঝে থাকে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। নেফ্রোটিক সিনড্রোম কথাটাতে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রন কি? নেফ্রন হচ্ছে কিডনি ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট। তাহলে নেফ্রোটিক সিনড্রোম জানার আগে আমাদের নেফ্রনটা কি সেটা জানতে হবে। তাহলে আমরা একটু অ্যানাটমি ফিজিওলজি যদি দেখতে পারি, তাহলে নেফ্রনের অ্যানাটমিতে আমরা পড়েছিলাম, যদি একটা কিডনি হয়, কিডনির মধ্যে কি থাকে, এরকম টাইপের আমাদের মেডুলারি অংশ থাকে, তাই তো? মেডুলারি অংশগুলোকে যদি এরকম আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি, প্রত্যেকটা মেডুলাতে আমার অসংখ্য কয়েক মিলিয়ন নেফ্রন এসে কিন্তু এটাকে যদি আমরা একটু জুম করে দেখি, আমরা নেফ্রনের স্ট্রাকচার দেখতে পাই। নেফ্রন কিরকম দেখতে? নেফ্রন হচ্ছে এরকম দেখতে একটা অর্গান, যেটা আমরা লাস্টে কালেক্টিং ডাক্টে এসে মেশে। এর মধ্যে কি থাকে? এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, এর মধ্যে গ্লোমেরুলাস থাকে, এইখানটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, নিচেরটা হচ্ছে হেনরিস লুপ, এই দূরেরটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আর লাস্টে আসে কালেক্টিং ডাক্ট। তো মেইনলি এই স্ট্রাকচারটা হচ্ছে আমার নেফ্রনের স্ট্রাকচার। নেফ্রনের এই স্ট্রাকচারে মেইনলি আমার প্রবলেম হয় কোথায়? মেইনলি প্রবলেম দেখা যায় এই যে গ্লোমেরুলাস যে অঞ্চলটা, সেই অঞ্চলে প্রবলেমটা দেখা যায়। কি প্রবলেম দেখা যায়? যদি গ্লোমেরুলাসটা তোমরা দেখো, গ্লোমেরুলাসটা কিরকম দেখতে? গ্লোমেরুলাস দেখতে হয় এরকম টাইপের, তাই তো? এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে। এবার বাউম্যানস ক্যাপসুল থেকে কি এন্টার করে? এফারেন্ট আর্টেরিয়ল এন্টার করে। এফারেন্ট আর্টেরিয়ল কি করে? এখানে অসংখ্য জালিকা ফর্মেশন করে, ক্যাপিলারিজ ফর্মেশন করে, ঠিক আছে। আর এই ক্যাপিলারিজ ফর্মেশন হয়ে এটা লাস্টে কি হয়? ইফারেন্ট আর্টেরিয়ল হয়ে বেরিয়ে যায়। এখানে মেন কাজ কি? এটা মেনলি আমাদের বডিতে ছাঁকনি হিসেবে কাজ করে। ছাঁকনি জিনিসটা কিরকম? আমরা সবাই জানি চায়ের ছাঁকনি। ছাঁকনিতে কি হয়? যে লিকুইডটা সেটা বেরিয়ে যায়, আর যেটা সলিড পদার্থ যেটা থাকে বা সলিড ওয়েস্ট যেটা থাকে, সেটা কি হয়? ছাঁকনির ওপরটা আটকে যায়। তো এই গ্লোমেরুলাসও কি করে? আমাদের বডিতে ছাঁকনির কাজ করে। আমাদের বডির যে ব্লাড আছে বা আমাদের বডিতে ফ্লুইডস আছে, যে ফ্লুইডটা কি করে? যখন অ্যাপারেন্ট আর্টেরিয়ল থেকে বডি থেকে আসে, এখানে ছাঁকনি হয় বা ফিল্টার হয়। ফিল্টার হলে কি হয়? যেগুলো বড় বড় যে কণাগুলো থাকে, যেমন ধরো প্রোটিন বা আরবিসি, যেগুলো বড় বড় সাইজের যে কণাগুলো থাকে, সেগুলো এই ছাঁকনির মধ্যে আটকে যায়। আর যেটা এমনি লিকুইড যেটা থাকে, যেটা আমাদের বডিতে দরকার নেই, সেটা কি হয়? এই ইফারেন্ট আর্টেরিয়ল হয়ে বেরিয়ে ব্লাডের তোমার ইফারেন্ট আর্টেরিয়ল হয়ে বেরিয়ে কালেক্টিং ডাক্টে, এই পুরো ওয়েটা ধরে এসে কালেক্টিং ডাক্টে ইউরিনের মধ্যে দিয়ে ইউরিন হয়ে বেরিয়ে যায়। নেফ্রোটিক সিনড্রোমে কি হয়? নেফ্রোটিক সিনড্রোমে এই যে বাউম্যানস ক্যাপসুলের ভেতরে যে ক্যাপিলারিজ গুলো আছে, এই ক্যাপিলারিজে কি হয়? ড্যামেজ হয়ে যায়। ক্যাপিলারি কি হয়? ক্যাপিলারি থেকে লিক হওয়া শুরু করে। ধরো ছাঁকনিটা যেরকম বললাম, ছাঁকনির মধ্যে যদি বড় কোনো হোল হয়ে যায় বা ছাঁকনি যদি লিক হওয়া স্টার্ট করে, তখন কি হবে? যে চা ঢালছিলাম, চা পাতাগুলো চায়ের মধ্যে পড়ে যাবে। সেম এই নেফ্রনের ক্ষেত্রে তাই হয়। কি হয়? ধরো এই যে ক্যাপিলারিজ গুলো আছে, এর মধ্যে যদি লিক হওয়া শুরু করে, যেটা আমার ইউরিন হিসেবে, যেটা আমার বডিতে লাগছিল না, ওয়েস্ট প্রোডাক্ট, শুধু ফ্লুইডটা বেরোচ্ছিল, কিন্তু যখন এই ছাঁকনির মধ্যে ক্যাপিলারিজ এর মধ্যে লিক হওয়া শুরু করবে, কি হবে? আস্তে আস্তে বড় যে কণাগুলো, যেরকম প্রোটিনস, এবার তোমার আরবিসি, মেনলি প্রোটিনই এখানে কি হয়? লিক হয়ে ইউরিনের মধ্যে দিয়ে বডি থেকে বেরিয়ে যায়। তাহলে কি হলো? নেফ্রোটিক সিনড্রোমে মেনলি কি হয়? আমাদের যে
নেফ্রনের ক্যাপিলারি আছে, সেই ক্যাপিলারিতে ড্যামেজ হয়, যার জন্য ক্যাপিলারি লিকিং স্টার্ট হয়। ক্যাপিলারি লিকিং স্টার্ট হলে কি হবে, আমাদের বডির যে প্রোটিন আছে সেই প্রোটিন কি হয়, ইউরিনের মধ্যে থেকে ক্রমাগত বেরিয়ে যেতে থাকে। এবার প্রোটিন যদি ইউরিনের মধ্যে থেকে বেরিয়ে যায়, আমাদের বডিতে যে অ্যামাউন্ট অফ প্রোটিন দরকার সেই প্রোটিনটা লস হচ্ছে, তাহলে আমাদের বডির হিউজ প্রোটিন লস হয়, আর ইউরিনের মধ্যে দিয়ে বেশি অ্যামাউন্ট অফ প্রোটিন বেরিয়ে যায়, যেটা আমরা কি বলি প্রোটিন ইউরিয়া, যেটা ইউরিনের মধ্যে প্রোটিন দেখা যায় যেটাতে। ঠিক আছে, এই গেল হচ্ছে। এবার ধরো প্রোটিন কি করে, প্রোটিনের মধ্যেও মেনলি একটা পার্ট, একটা প্রোটিন বেরোয়, সেটা হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন কি, অ্যালবুমিন আমাদের বডির অঙ্কোটিক প্রেসার মেনটেন করতে হেল্প করে। এবার যদি বলি অঙ্কোটিক প্রেসারটা কি, ধরো এটা যদি আমাদের ব্লাড ভেসেলস হয়, এর মধ্যে অ্যালবুমিনস আছে, ঠিক আছে, বডিতে ফ্লুইডস আছে, ফ্লুইডের মধ্যে প্রোটিন, অ্যালবুমিন যে প্রোটিনটা সেইটা রয়েছে। অ্যালবুমিন কি করে, অঙ্কোটিক প্রেসার মেনটেন করতে সাহায্য করে। অঙ্কোটিক প্রেসার কি, ফ্লুইড, এই যে তোমার আমাদের যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে, সেটা যেন এই ফ্লুইড যেন ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়েই যায়। অঙ্কোটিক প্রেসার যদি কমে যায়, তাতে কি হবে, ফ্লুইডটা কি করবে, ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে আমাদের যে স্পেস রয়েছে, ইন্টারস্টিশিয়াল স্পেস, সেই স্পেসের মধ্যে চলে আসবে। ফ্লুইড, অর্থাৎ কি ফ্লুইড লিকেজ হওয়া স্টার্ট করবে। কিন্তু অ্যালবুমিন কি করে, এই অঙ্কোটিক প্রেসারটাকে মেনটেন রাখতে সাহায্য করে, যাতে ফ্লুইডটা লিকেজ না হয়। এবার কি প্রোটিন, অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, এখানে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। অ্যালবুমিনের পরিমাণ কমে গেলে কি হয়, ফ্লুইড ধীরে, অঙ্কোটিক প্রেসার কমে যাচ্ছে, আর অঙ্কোটিক প্রেসার কমে গেলে কি বললাম, ফ্লুইডটা কি হয়, ইন্টারস্টিশিয়াল স্পেসে, মানে ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে কোথায় চলে আসে, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, যার জন্য কি হয়, ফ্লুইড লিকেজ স্টার্ট হয়। আর ফ্লুইড লিকেজ হলে কি দেখা যাবে, আমাদের যে ফ্লুইড ভেসেলস এর মধ্যে থাকার কথা, সেটা কোথায় থাকবে, সেটা ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকবে, আর সেখান থেকেই আস্তে আস্তে ইডিমা ডেভেলপ করে। ইডিমা কি, ফুলে যাওয়া, কোন অংশে ফুলে যাওয়া, যেটা নেফ্রোটিক সিনড্রোমে সবার ফার্স্ট শুরু হয় পেরিঅরবিটাল রিজিয়ন থেকে। বাচ্চাকে যখন তোমরা যদি ওয়ার্ডে দেখে থাকো কোনো পেশেন্ট এরকম, তাদের দেখবে ফার্স্টেই আসে আই পাফিনেস, মানে পেরিঅরবিটাল যে রিজিয়ন আছে সেখানে ফার্স্টে পাফিনেস হওয়া স্টার্টিং। আমাদের বডি থেকে বেশি অ্যামাউন্ট অফ বেরিয়ে গেল, প্রোটিন ইউরিয়া হচ্ছে, যেহেতু প্রোটিনটা বেরিয়ে গেল ইউরিনের মধ্যে দিয়ে, তাহলে আমাদের বডিতে কি সেন্স হবে, যে লিভার যে আছে সে সেন্স করতে পারবে বডিতে প্রোটিনের অ্যামাউন্ট কমে গেছে, তার জন্য লিভার কি করবে, লিভার বেশি অ্যামাউন্ট অফ প্রোটিন প্রোডাকশন করবে। এবার লিভার যখন বেশি অ্যামাউন্ট অফ প্রোটিন প্রোডাকশন করে, তার সাথে লিভার কি করে, প্রোটিনের সাথে সাথে লিপিডের অ্যামাউন্টও বাড়িয়ে দেয়, মানে লিপিড প্রোডাকশনের অ্যামাউন্টটাও লিভারের বেড়ে যায়। কিন্তু যেহেতু প্রোটিন বেড়ে যাচ্ছে, প্রোটিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই হিসাবে প্রোটিন কিন্তু বেরিয়েও যাচ্ছে বডি থেকে, কিন্তু লিপিড বেরোচ্ছে না, লিপিড বডিতেই জমা হয়ে রয়েছে। তার জন্য কি হয়, যেহেতু প্রোটিনের সাথে সাথে লিপিড প্রোডাকশনের অ্যামাউন্টও বাড়ে, প্রোটিন বেরিয়ে যায়, লিপিড বেরোয় না, তাহলে বডিতে লিপিডের পরিমাণ বাড়ছে, এদিকে প্রোটিনের পরিমাণ কমছে, যার জন্য একটা মেন ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে, এটা হচ্ছে প্রোটিন ইউরিয়া, প্রোটিন বডি থেকে বেরিয়ে যাচ্ছে, প্রোটিনের বডিতে কমতি দেখা যাচ্ছে, আর বডিতে কি বেশি হয়ে যাচ্ছে, লিপিড, মানে হাইপার লিপিডিমিয়া কিন্তু বাচ্চাদের দেখা যায়। এটা একটা মেন ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে আমরা যদি ডেফিনেশনে দেখি, একটা সোজা ডেফিনেশন, যেটা এতটা যা পড়লাম তার মধ্যে ডেফিনেশনটা আমি দিয়েছি। কি বলেছি, নেফ্রোটিক সিনড্রোম ইজ এ কিডনি ডিসঅর্ডার। কিডনি ডিসঅর্ডার যেটা কি করে, that occurs when the nephrons are damaged. নেফ্রনের মধ্যে যেমন বললাম, নেফ্রনের ক্যাপিলারিস এর মধ্যে কি হয়, নেফ্রনস ক্যাপিলারি গুলো ইনফ্লামেশন হয়ে যায়, তার জন্য নেফ্রনস ক্যাপিলারি লিক হওয়া স্টার্ট করে, ড্যামেজের থেকে লিক হওয়া স্টার্ট করে, ইনফ্লামেশন হয়ে যায়, and leakage of too much protein into urine. এই লিক হলে কি হয়, যে বেশি অ্যামাউন্ট অফ প্রোটিন আমার ইউরিনের মধ্যে দিয়ে বডি থেকে বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। মোটামুটি একটা ইন্ট্রোডাকশন হিসেবে বা মোটামুটি একটা তোমরা আইডিয়া পেয়েছো। এবার আমরা প্যাথোফিজিওলজি করবো, সেখান থেকে আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। ফিজিওলজিতে আমরা কি দেখবো, দেখি ফার্স্টে যা করেছে, ড্যামেজিং অফ গ্লোমেরুলাস। কিডনির যে গ্লোমেরুলাস রয়েছে, সেই গ্লোমেরুলাসে কি হয়, ড্যামেজ হয়, ঠিক আছে। গ্লোমেরুলাসে ড্যামেজ হওয়ার পর কি হয়, কমপ্লেক্স ফিল্টারিং মেকানিজম, যেটা বললাম যে ফিল্টার করার, যে গ্লোমেরুলাসে যে ফিল্টার করার ক্ষমতাটা ছিল, সেটা কি হয়ে গেল, সেটা ডিক্রিজ হয়ে গেল। যে ফিল্টারের মাধ্যমে শুধু যে ফ্লুইডটা বার করছিল, সেখানে ফ্লুইড না, যে গ্লোমেরুলাসের ড্যামেজের জন্য কি বেরোচ্ছে, যে বড় প্রোটিনের যে অ্যামাউন্টটা, প্রোটিন যেগুলো ছিল সেগুলো কি হচ্ছে, আস্তে আস্তে বেরিয়ে যা বডি থেকে লিক হয়ে যাওয়া স্টার্ট করছে। allows protein mainly albumin pass through the urine, যে ইউরিন প্রোডাকশন হচ্ছে, ইউরিন প্রোডাকশনে কি হচ্ছে,
ফ্লুইডের সাথে সাথে আমার কি বেরিয়ে যাচ্ছে, প্রোটিন মানে মেনলি অ্যালবুমিন, সেটা ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা আমার কি লিড করছে, যেটা লিড করছে হচ্ছে প্রোটিনিউরিয়া। ফার্স্ট আমার ক্লিনিক্যাল সিমটম সেটা হচ্ছে প্রোটিনিউরিয়া, প্রোটিনের ইউরিনের অ্যামাউন্ট বেশি পরিমাণে বেশি হয়ে যায়। আমাদের বডিতে যে প্রোটিনটা দরকার সেই প্রোটিনটা রিঅ্যাবসর্ব না হয়ে ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। নেক্সট কি, হাইপোঅ্যালবুমিনিয়া লিডস টু ডিক্রিজ অঙ্কোটিক প্রেসার। অ্যালবুমিন যেহেতু বডি থেকে বেরিয়ে যাচ্ছে প্রোটিন হিসাবে, তো সেখানে আমার বডিতে কি হয়, সেখানে হাইপোঅ্যালবুমিনিয়া দেখা যায়। এবার হাইপোঅ্যালবুমিনিয়া হলে কি হবে, আমরা বললাম অ্যালবুমিন কিসে হেল্প করে, অ্যালবুমিন হেল্প করে অঙ্কোটিক প্রেসারটাকে মেইনটেইন রাখতে, যেন ফ্লুইড ভেসেলস থেকে না ইন্টারস্টিশিয়াল স্পেসে বেরিয়ে আসতে পারে। এবার অ্যালবুমিন কমে যাচ্ছে মানে আমাদের বডির অঙ্কোটিক প্রেসারও কমে যাচ্ছে। এবার অঙ্কোটিক প্রেসার কমে গেলে কি হবে, ফ্লুইডটা কি হয়ে যায়, ফ্লুইড লিকেজ হওয়া স্টার্ট করবে। ফ্লুইড লিকেজ হয়ে ভেসেলস এর থেকে বডিতে বা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে, যেটা আমাদের কি লিড করে, যেটা লিড করে ফ্লুইড লিকস ইনটু ইন্টারস্টিশিয়াল স্পেস দ্যাট লিডস টু ইডিমা, যেটা আরেকটা মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার দেখা যায় নেফ্রোটিক সিনড্রোমে। তাহলে কি হচ্ছে, ইডিমা হচ্ছে। ইডিমার পর কি বলছে, লিভার প্রোডিউস মোর প্রোটিন টু কম্পেনসেট বডিজ প্রোটিন নিড। প্রোটিন বডি থেকে বেরিয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, আমাদের বডিতে কি প্রোটিনের দরকার পড়ছে, প্রোটিনের দরকার পড়লে লিভার কি করবে, বেশি অ্যামাউন্ট অফ প্রোটিন প্রোডাকশন স্টার্ট করবে। প্রোটিন প্রোডাকশনের সাথে লিভার কি করবে, মোর প্রোটিন প্রোডাকশন লিডস টু মোর লিপিড প্রোডাকশন। যত প্রোটিন প্রোডাকশন বেশি হচ্ছে তার সাথে কি হচ্ছে, লিপিডের প্রোডাকশনও বেশি হচ্ছে। কিন্তু প্রোটিন বডি থেকে বেরিয়ে যাচ্ছে, বডিতে জমা থাকতে পারছে না, লিপিড বডিতে বেশি বেশি অ্যামাউন্ট অফ জমা হয়ে যাচ্ছে, যেটা আমার কি লিড করে, যেটা লিড করে হাইপার লিপিডেমিয়া, মানে লিপিডের পরিমাণ বডিতে বেশি হয়ে যায়। তাহলে এইটা গেলে একটা সোজা প্যাথোফিজিওলজি, যেটা তোমরা ইজিলি যদি কন্ডিশনটা যেটা বোঝালাম সেটা যদি বুঝতে পারো, এটা কিন্তু ইজিলি লিখে আসা যাবে। নেফ্রোটিক সিনড্রোমের কজেস আর টাইপস যদি দেখতে যাই, নেফ্রোটিক সিনড্রোম মেনলি দুটো টাইপের হয়ে থাকে। কি, একটা হচ্ছে প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোম, আর একটা হচ্ছে সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম। প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোম আর সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম। প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোম অকার্স ডিউ টু প্রবলেমস ইন কিডনি। কিডনির মধ্যে যখন প্রবলেম থাকে তখন সেটাকে আমরা প্রাইমারি নেফ্রোটিক, কিডনির মধ্যে যদি প্রবলেম হয় সেখান থেকে যে নেফ্রোটিক সিনড্রোমটা হয় সেটাকে আমরা বলি প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোম, কিডনির মধ্যে যখন প্রবলেম হয়। আর যদি কিডনির মধ্যে না থাকে, কিডনির বাইরে আদার্স যে প্রবলেম সেটা যদি নেফ্রোটিক সিনড্রোম লিড করে, তখন সেটাকে বলি সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম, অকার্স ডিউ টু ড্যামেজ আউটসাইড অফ কিডনি। বডির অন্য কোনো সিস্টেমের প্রবলেমের জন্য যখন নেফ্রোটিক সিনড্রোম দেখা যায়, কিডনি না, কিডনি বাদে অন্য কোনো সিস্টেমের যখন প্রবলেমের নেফ্রোটিক সিনড্রোম দেখা যায়, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম। এবার প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে কি হতে পারে, ফার্স্ট হচ্ছে এমসিডি বা মিনিমাল চেঞ্জ ডিজিজ। মিনিমাল চেঞ্জ ডিজিজে কি হয়, আমরা নেফ্রনকে যদি একটা নরমাল মাইক্রোস্কোপের তলায় দেখতে যাই তখন দেখবো যে নেফ্রন নরমাল আছে, কিন্তু যখন কোনো পাওয়ারফুল মাইক্রোস্কোপের তলায় দেখা যায় তখন কিছু কিছু এরিয়াতে নেফ্রনের চেঞ্জেস লক্ষ্য করা যায়, যেটা মেনলি বাচ্চাদেরকে 2 থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে দেখা যায়। সেই ডিজিজটাকে বলা হয় মিনিমাল চেঞ্জ ডিজিজ, মানে কিছু কিছু সেগমেন্টে কিছু একদম পাওয়ারফুল মাইক্রোস্কোপের তলায় যখন দেখা হয় সেই ক্ষেত্রে শুধু নেফ্রনের চেঞ্জেস লক্ষ্য করা যায়। নেফ্রনের ইনফ্লামেশন পাওয়ারফুল মাইক্রোস্কোপের তলায় শুধু দেখা যায়, নর্মাল মাইক্রোস্কোপে দেখা যায় না, সেটাকে আমরা বলি মিনিমাল চেঞ্জ ডিজিজ বা এমসিডি। নেক্সট হচ্ছে এফসিজিএস বা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, সেগমেন্ট কথার অর্থ কি, কিছুটা অংশ। নেফ্রন, পুরো নেফ্রন ড্যামেজ না হয়ে নেফ্রনের কিছু কিছু অংশ ধরো ড্যামেজ হয়েছে, সেই ক্ষেত্রে যখন নেফ্রোটিক সিনড্রোম লিড করে সেটাকে আমরা বলি ডিউ টু দ্য কজ অফ এফসিজিএস বা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। কিছু নেফ্রনের কিছু কিছু অংশ যখন প্রবলেম দেখা যায়, না কিছু কিছু অংশে যখন ইনফ্লামেশন দেখা যায় কিছু কিছু সেগমেন্টে। বোঝা গেল? এই গেল হচ্ছে প্রাইমারি নেফ্রোটিক সিনড্রোম। এবার সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোমে যদি আসি, কি বলেছি, কিডনিতে প্রবলেম হবে না, কিডনি বাদে অন্য কোনো সিস্টেমের বা অন্য কোনো প্রবলেম যদি হয় সেটা যদি আমাদের নেফ্রোটিক সিনড্রোম লিড করে সেটা আমরা বলি সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোম। কিসের জন্য হতে পারে, ফার্স্ট হতে পারে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসে আমরা জানি একটা কমন হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তাই তো, নেফ্রোপ্যাথি। তো সেখানে কি হয়, ডায়াবেটিস মেলিটাসে যেহেতু বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেটা কি করতে পারে, আমাদের যে নেফ্রন আছে সেই নেফ্রনে ড্যামেজ করতে পারে, সেই নেফ্রনের ড্যামেজ থেকে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। নেক্সট কি, এসএলই বা সিস্টেমেটিক লুপুস এরিথমেটাস। এসএলই কি, এসএলই একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ অর্থাৎ নিজের
সেলকে নিজে ধ্বংস করে। তো এসএলই হলে কি হয়, এসএলই মেনলি কিডনির যে অটোইমিউন সেলস রয়েছে সেগুলো কিডনিকে ড্যামেজ করা স্টার্ট করে, নিজের সেলসই নিজেকে ড্যামেজ করা স্টার্ট করে, ঠিক আছে। তো সেই এসএলই হলেও কিন্তু নেফ্রোটিক সিনড্রোম অনেক সময় দেখা যেতে পারে। নেক্সট বলছে ইনফেকশন, বিভিন্ন রকম ইনফেকশন, ধরো হেপাটাইটিস সি, হেপাটাইটিস মেনলি বি বা সি এর ক্ষেত্রে দেখা যায়, বা হেপি হেপসি এগুলো যেগুলো বললাম, সেই ক্ষেত্রে কি হয়, ইনফেকশন কি করে, কিডনির ড্যামেজ লিড করে, যেটাতে আমাদের নেফ্রোটিক সিনড্রোম দেখা যেতে পারে। আর লাস্টকে সার্টেন মেডিকেশনস, যেমন ধরো এনএসএইডস হতে পারে বা কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স, সেগুলো অনেক সময় কিডনির ড্যামেজ করে, যার জন্য কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আমরা পুরো ডিজিজ থেকে নিশ্চয়ই কিছু কিছু আইডিয়া পেয়ে গেছি এখন। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এর ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ইডিমা। ইডিমা কেন হয় এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছি, অঙ্কোটিক প্রেসার কমে যায়, অঙ্কোটিক অ্যালবুমিন বেরিয়ে যায়, যার জন্য অঙ্কোটিক প্রেসার কমে যায়। অঙ্কোটিক প্রেসার কমে যাওয়া মানে বডিতে ফ্লুইড যেটা আছে ভেসেলস থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, যার জন্য কি হয়, বডিতে ইডিমা দেখা যায়। ইডিমা মানে কি, ফুলে যায়, অর্থাৎ ফ্লুইড অ্যাকিউমুলেশন হয়। ফ্লুইড অ্যাকিউমুলেশন মেইনলি কোথায় দেখা যায়, বাচ্চাদের আমি একদম প্রথমেই বলেছিলাম যে ফার্স্টে দেখা যাবে পেরি অরবিটাল রিজিয়নে, মানে চোখের চারপাশে যে রিজিয়নটা, এই রিজিয়নটা এখানে ফার্স্টে কি দেখা যায়, পেরি অরবিটাল রিজিয়নে ইডিমা দেখা যায়। আর কোথায় কোথায় দেখা যেতে পারে, আর হতে পারে পেডাল ইডিমা, পায়ের যে পাতা সেখানে ইডিমা দেখা যেতে পারে, বা স্ক্রোটাল রিজিয়নে ইডিমা দেখা যেতে পারে। আর কি হয়, অনেক সময় যে অ্যাসাইটিস, মানে যখন পেটের মধ্যে ফ্লুইড অ্যাকিউমুলেশন হয়ে যায় তখন আমরা সেটাকে অ্যাসাইটিস বলি, তো অ্যাসাইটিসও দেখা যেতে পারে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসে কি হলো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইডিমা। নেক্সট আমরা জানি কি, বডি থেকে প্রোটিন, হিউজ অ্যামাউন্টের প্রোটিন বেরিয়ে যায়, যেটা আমাদের কি দেখা যায়, ইউরিনের সাথে প্রোটিন বেরিয়ে গেলে সেটাকে আমরা বলি প্রোটিন ইউরিয়া। মোর দ্যান 3.5 গ্রাম অফ প্রোটিন ইউরিনে দেখা যায়, মানে আমরা যখন ইউরিন অ্যানালাইসিস করব 3.5 গ্রামের বেশি প্রোটিন ইউরিনের মধ্যে লক্ষ্য করা যায়, যেটাকে আমরা যে কন্ডিশনটাকে কি বলে থাকি, প্রোটিন ইউরিয়া বা হাই অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দা ইউরিন। হাইপোঅ্যালবুমিনিয়া, প্রোটিন লস হচ্ছে, কোন প্রোটিনটা লস হচ্ছে, মেইনলি অ্যালবুমিন বডি থেকে বেরিয়ে যাচ্ছে। হাইপো মানে কি, কমে যাওয়া, হাইপার মানে বেড়ে যাওয়া। অ্যালবুমিন বডি থেকে বেরিয়ে যাচ্ছে মানে বডিতে অ্যালবুমিনের পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। সেজন্য কি লিড করে, সেটা লিড করে হচ্ছে হাইপো অ্যালবুমিনিয়া, বডিতে অ্যালবুমিনের যে পরিমাণ সেটা কমে যায়, ঠিক আছে। নেক্সট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি, হাইপার লিপিডেমিয়া। এটাও আমরা পড়েছি, কি পড়েছি, যে বডিতে যখন প্রোটিনের অ্যামাউন্ট কমে যায়, মানে বডি কি সেন্স করে, বডিতে প্রোটিনের অ্যামাউন্ট কমে গেছে, আমাকে প্রোটিন প্রোডাকশন বাড়াতে হবে। এবার প্রোটিন প্রোডাকশন, যখন লিভার প্রোটিন প্রোডাকশন বেশি করে, তার সাথে সাথে কি করে, লিপিডের প্রোডাকশনও বেশি করে। এবার লিপিডের প্রোডাকশন বেশি হলে কি হবে, তোমাদের বডিতে লিপিড অ্যামাউন্ট বাড়তে থাকবে মানে হাইপার, তাহলে হাইপার লিপিডেমিয়া বডিতে দেখা যায়। আর কি হয়, আর হয় হচ্ছে উইকনেস। উইকনেস কেন হয়, বডিতে যেহেতু প্রোটিনের অ্যামাউন্ট আস্তে আস্তে কমতে শুরু করে, বাচ্চার কি দেখা যায়, উইকনেস দেখা যায়, উইকনেস, ফ্যাটি এগুলো দেখা যেতে পারে। আর কি হয়, আর যেহেতু ইডিমা হচ্ছে তার জন্য ওয়েট গেইন হয়, কিন্তু সেই ওয়েট গেইনে অ্যানোরেক্সিয়া থাকে, মানে বাচ্চার খিদে পাবে কিন্তু ওয়েট গেইনও তার সাথে থাকবে, কারণ খিদে কেন পাবে, সে তার তো পেট ভরার জন্য তার ওয়েট গেইন হচ্ছে না, বা খাওয়া দাওয়ার জন্য ওয়েট গেইন হচ্ছে না, ওয়েট গেইন হচ্ছে ইডিমার জন্য। তার সাথে তাহলে ওয়েট গেইনটা ইডিমার জন্য হচ্ছে, কিন্তু তার সাথে বাচ্চার অ্যানোরেক্সিয়াও থাকবে আর উইকনেসও থাকবে, যেহেতু বডিতে প্রোটিনের অ্যামাউন্টটা কম হচ্ছে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস জানা হয়ে গেল, এবার আমরা জানবো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, অর্থাৎ কি নেফ্রোটিক সিনড্রোম যে হয়েছে সেটা আমরা কিভাবে ডায়াগনোজ করব। কিভাবে ডায়াগনোজ করা হয়ে থাকে, যেহেতু ইউরিনে মেনলি দেখা যাচ্ছে কি প্রোটিন ইউরিয়া, তাই তো, মানে ইউরিনে প্রোটিনের অ্যামাউন্ট অনেকটা বেড়ে যায়, তার জন্য সবার ফার্স্ট যেটা করা হয় সেটা হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, মানে ইউরিন টেস্ট সোজা ভাষায় আমরা বলতে পারি। 24 আওয়ার্স এর ইউরিন কালেক্ট করা হয়, তার মধ্যে প্রোটিনের অ্যামাউন্ট কতটা সেটা দেখা হয়। সেটা যদি 3.5 গ্রামের থেকে বেশি হয় তখন আমরা মানে প্রোটিন ইউরিয়া মেনলি দেখা যায়, তখন আমরা বলতে পারি, আরো বিভিন্ন টেস্ট আছে সেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। নেক্সট কি গেল হচ্ছে ইউরিন অ্যানালাইসিস। ইউরিন অ্যানালাইসিস ছাড়া আমরা কি করি,
সিরাম অ্যালবুমিন টেস্ট, মানে আমাদের বডিতে অ্যালবুমিনের অ্যামাউন্ট কতটা আছে সেটা দেখলেও বোঝা যেতে পারে যে আমার নেফ্রোটিক সিনড্রোম লিড করছে কিনা। আমরা কি দেখেছি, আমরা এই ডিজিজে দেখেছি যে অ্যালবুমিনের পরিমাণ কমে যায় বডিতে। তাহলে যখন আমরা সিরাম অ্যালবুমিন টেস্ট করব বুঝতে পারবো অ্যালবুমিনের পরিমাণ যদি কম থাকে তাহলে আমরা এটা ধরতে পারবো। আর কি সিরাম কোলেস্ট্রল, কোলেস্ট্রল কি লিপিড, যেটা লিপিডের অ্যামাউন্ট কি হয় বডিতে বেড়ে যায়। তাহলে যদি কোলেস্ট্রল লেভেল চেক করি, যদি সেটা বেশি পাই সেটাও কি আমার একটা নেফ্রোটিক সিনড্রোমের দিকে আমাকে লিড করতে পারে। আর কি দেখা হয়, আর বিভিন্ন ইমাজিনিং স্টাডিজ যেমন ধরো এমআরআই বা সিটি স্ক্যান, এগুলো করে যে কিডনির কোনো প্রবলেম আছে কিনা বা নেফ্রনের যে প্রবলেম আছে কিনা সেগুলো আমরা বুঝতে পারি। এইগুলোর ডায়াগনস্টিক ভ্যালুয়েশন করে আমরা কি নেফ্রোটিক সিনড্রোম হয়েছে কিনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারি। যেটা করবো নেফ্রোটিক সিনড্রোমে সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ট্রিটমেন্ট, একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শুনবে। নেফ্রোটিক সিনড্রোমে আমার মেনলি কি হয়েছিল, কিডনি ড্যামেজ হয়ে গেছিল বা নেফ্রনের ড্যামেজ হয়ে গেছিল, ইনফ্লামেশন হয়ে গেছিল। এবার যেখানে ইনফ্লামেশন থাকবে সেখানে আমরা কি ইউজ করি, সেখানে আমরা স্টেরয়েড থেরাপি বা স্টেরয়েডস ইউজ করি। তো নেফ্রোটিক সিনড্রোমের ফার্স্ট আমার যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড দিয়ে করা হয়। যেহেতু কিডনির নেফ্রনের ইনফ্লামেশন রয়েছে, সেই ইনফ্লামেশনটাকে কমানোর জন্য ফার্স্টে আমাদের ফার্স্ট চয়েস অফ ড্রাগস হচ্ছে কর্টিকোস্টেরয়েড। এবার কর্টিকোস্টেরয়েডের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে মেনলি কি ইউজ করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে মেনলি ইউজ করা হয় হচ্ছে প্রেডনিসোলোন। কর্টিকোস্টেরয়েডে আমরা মেনলি প্রেডনিসোলোন ইউজ করে থাকি। এবার প্রেডনিসোলোন ইউজ করার জন্য তার কিছু ডোজ ক্রাইটেরিয়া আছে, কিভাবে আমরা প্রেডনিসোলোন ইউজ করব। প্রেডনিসোলোনের ইনিশিয়াল স্টেজ, মানে তোমার নেফ্রোটিক সিনড্রোমের ইনিশিয়াল স্টেজে ধরো প্রথম 6 সপ্তাহে কি করা হয়, প্রেডনিসোলোনকে আমরা 2 mg per kg per day বডি মানে ওয়েটে 2 mg per kg per day ডোজে ভাগ করে থাকি। মানে হচ্ছে ধরো বাচ্চার যা ওয়েট হবে তার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করব, সেই যে অ্যামাউন্ট অফ ডোজটা হবে সেই ডোজটা আমরা বাচ্চাকে একদিনে দেব। এবার সেটা একবারেও হতে পারে বা ডিভাইডেড ডোজেও হতে পারে। এটা কি, এটা প্রথম 6 সপ্তাহে 2 mg per kg per day তে আমরা প্রথম 6 সপ্তাহে বাচ্চাকে প্রেডনিসোলোন ডোজটা দেব। ঠিক আছে, এবার ধরো 6 সপ্তাহ হয়ে গেল, নেক্সট আফটার ওই প্রথম 6 সপ্তাহের পর নেক্সট 6 সপ্তাহে আমরা কি করব, 2 mg per kg per day যেটা ছিল সেটা কমে আসবে। কততে কমবে, 1.5 mg per kg per day। মানে বাচ্চার যে ওয়েট হবে বডি ওয়েট কেজিতে, তার সাথে আমরা 1.5 মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে যে ডোজটা হবে সেটা আমরা বাচ্চাকে একদিনে দেব। আর এই ডোজটা মেনলি কখন দেওয়া হয়, এটা মর্নিং ডোজ দেওয়া হয়, সকালবেলা দেওয়া হয়। আর এই ডোজটা যে আফটার 6 উইকস যে ডোজটা 1.5 mg করে, এটা অল্টারনেটিভ ডেতে দেওয়া হয়ে থাকে। মানে একদিন দিলে মাঝখানে পরের দিন গ্যাপ দেবো, আবার তারপরের দিন দেবো। এটাও 6 সপ্তাহ ধরে চলবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট 6 সপ্তাহে গেল 2 mg per kg per day, নেক্সট 6 সপ্তাহে 1.5 mg per kg per day in morning dose in alternative days। বোঝা গেল, এইভাবে প্রেডনিসোলোন থেরাপি বা কর্টিকোস্টেরয়েড থেরাপি নেফ্রোটিক সিনড্রোমের জন্য দেওয়া হয়। নেক্সট ডায়োরেটিক্স। ডায়োরেটিক্স আমরা কেন ইউজ করব, নিশ্চয়ই জানো যে মেন আমাদের কি সিমটমস ছিল এডিমা বা বডিতে ফ্লুইড রিটেনশন হচ্ছে। এবার ফ্লুইড বডি থেকে বের করার জন্য আমাদের কি দরকার, আমাদের ডায়োরেটিক্স দরকার। ডায়োরেটিক্সে মেনলি ফিউরোসেমাইড বা ল্যাক্সিক্স সেটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এই গেল ডায়োরেটিক্স থেরাপি কেন ইউজ করা হয় বোঝা গেল। নেক্সট হচ্ছে স্ট্যাটিনস। স্ট্যাটিনস মেনলি ইউজ করা হয় আমাদের যেহেতু হাইপার লিপিডেমিয়া হয়ে যাচ্ছে, লিপিডের অ্যামাউন্ট বেড়ে যায়, লিপিডের অ্যামাউন্টটাকে কমানোর জন্য স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস ইউজ করা হয়। লাস্ট হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনে যেহেতু বাচ্চা, এটা আমাদের মনে রাখতে হবে যে যেই সময়টা প্রেডনিসোলোন থেরাপি চলছে, মানে যে ফার্স্ট ইনিশিয়াল যে 6 উইকসটা প্রেডনিসোলোন থেরাপি বা কর্টিকোস্টেরয়েড থেরাপি চলছে, সেই সময় আমরা বাচ্চাদের কোনো রকম লাইভ ভ্যাকসিন দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু সেই সময় কিল ভ্যাকসিন সেগুলো দেওয়া যেতে পারে, কোনো লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। লাইভ ভ্যাকসিন কখন থেকে দেওয়া যাবে, মানে তোমার প্রথম যে 6 সপ্তাহ ইনিশিয়াল ডোজ হয়ে গেল, সেই ডোজ চলার আরো 6 সপ্তাহ গ্যাপ রেখে তারপর আমরা লাইভ ভ্যাকসিন ইমিউনাইজ করতে পারবো বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে, মানে বাচ্চার যখন ডিউরিং তোমার কর্টিকোস্টেরয়েড থেরাপি চলবে সেই সময় কোনো লাইভ ভ্যাকসিন না, অনলি কিল ভ্যাকসিন আফটার কমপ্লিটেশন অফ দ্য ডোজ, তার 6 সপ্তাহ পর থেকে আমরা কি করব, লাইভ ভ্যাকসিন দিতে পারবো। আর কি হচ্ছে ডায়েট।
ডায়েট কেন? কারণ দেখো বাচ্চার বডি থেকে কি হয়ে যাচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন লস হয়ে যাচ্ছে। এবার প্রোটিন লস যেহেতু হয়ে যাচ্ছে, প্রোটিনটাকে ইনটেক করতে হবে। কতটা অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক করতে হয়? 2 থেকে 2.5 গ্রাম পার কেজি পার ডে। মানে বাচ্চার ওয়েট যত হবে তার সাথে যদি আমরা 2 থেকে 2.5 মাল্টিপ্লাই করি, সেটা যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট অফ প্রোটিন বাচ্চাকে পার ডে আমাদেরকে ইনটেক করাতে হবে। ঠিক আছে, এই গেল। আরেকটা হচ্ছে ধরো কোনো বাচ্চার সিভিয়ার ইডিমা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সল্ট রেস্ট্রিকশন থাকবে। সল্ট রেস্ট্রিকশন হচ্ছে 1 থেকে 2 গ্রাম পার ডে, এরকম অ্যামাউন্ট অফ সল্ট শুধু আমরা দিতে পারবো যদি সিভিয়ার ইডিমা থাকে। মাইল্ড ইডিমা বা মডারেট ইডিমার ক্ষেত্রে অতটা সল্ট রেস্ট্রিকশন থাকে না, বাট সিভিয়ার ইডিমাতে সল্ট রেস্ট্রিকশন থাকে। লাস্ট আমরা যে পার্টটা আসবো সেটা আমাদের পার্ট, অর্থাৎ নার্সিং কেয়ার। অ্যাজ আ নার্স আমরা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টকে কিভাবে কেয়ার করব। তাহলে আমাদের যদি আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস ওয়াইজ দেখি, সেই হিসাবে ফার্স্ট আমার কি ছিল, প্রোটিনিউরিয়া ছিল, তাই তো? তাহলে ফার্স্ট যদি আমি নার্সিং কেয়ারে পড়ি, ফার্স্ট আমরা পড়তে পারি অ্যাসেস দ্য ইউরিন ফর প্রোটিনিউরিয়া। ইউরিন যেটা ডেইলি আউটপুট হচ্ছে, সেই ইউরিন আউটপুটটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাতে প্রোটিনিউরিয়া হচ্ছে কিনা। প্রোটিনিউরিয়া আমরা কিভাবে বুঝবো? যখন ইউরিনের মধ্যে দিয়ে প্রোটিন রিলিজ হয়, সেই ইউরিনটা না পড়তি মানে হচ্ছে তোমার কিরকম বলো, ফোম টাইপের, যেরকম সেরকম ফোমের মতো দেখতে হয়ে যায় ইউরিনটা, মানে অনেকটা ফেনার মতো থাকে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে প্রোটিনিউরিয়া হচ্ছে কি হচ্ছে না। আর তাছাড়া প্রোটিন অ্যানালাইসিস তো আছে, ইউরিন অ্যানালাইসিস যেটা আমরা পড়লাম সেটা দেখা যায়, সেটা দেখতে পারি। তো যদি দেখে বুঝতে পারি তো সেটা হচ্ছে ফোমি ইউরিন হয়ে যায়, ফোমি ফোর্তি ইউরিন দেখা যায়। এটা তো আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসে অ্যাড করতে পারো যে ফোমি এন্ড ফোর্তি অ্যাপিয়ারেন্স অফ ইউরিন। ঠিক আছে, তো ফার্স্ট কি গেল অ্যাসেস দ্য ইউরিন ফর প্রোটিনিউরিয়া। নেক্সট কি অ্যাসেস দ্য ডিগ্রি অফ ইডিমা। বাচ্চার ইডিমা কোথায় কোথায় হচ্ছে, পেরিঅরবিটাল ইডিমা রয়েছে, পেডাল ইডিমা রয়েছে, সেগুলো আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে যে কত ডিগ্রি অফ ইডিমা হচ্ছে, সেটা অ্যাসেস করে কিন্তু ডক্টরকে জানাতে হবে। নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট করব হচ্ছে ইনফেকশন প্রিভেনশন। ইনফেকশন প্রিভেনশন আমাদের একটা হিউজ রেসপন্সিবিলিটি রয়েছে। হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। তারপর কি যত ভিজিটার্স যেন কম আসে সেটাকে লক্ষ্য রাখতে হবে, কারণ বাচ্চা কি এখন ইনফেকশন প্রোন হয়ে রয়েছে। তো এমনিতে স্টেরয়েড থেরাপিতে রয়েছে, তার সাথে ইনফেকশন প্রোন হয়ে রয়েছে। তো বাইরে থেকে কোনো ইনফেকশন যেন আমার পেশেন্টের দেহে বডিতে না এন্টার করতে পারে। তো আমাদের যতটা সম্ভব আমরা কি করবো, ইনফেকশন যত আমরা নার্সিং কেয়ার দেবো চেষ্টা করবো অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করার জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেনটেনিং স্কিন ইন্টিগ্রিটি। স্কিন ইন্টিগ্রিটি কিভাবে মেনটেন করবো? ধরো কেন করবো সেটা আগে বলি। কারণ ইডিমা রয়েছে পেশেন্টের, ইডিমা থাকলে কি হয়, দেখবে হাত পা ফুলে গেলে সেখান থেকে কিছুদিন পর ধীরে ধীরে ফ্লুইড লিকেজ হওয়া স্টার্ট করে। তো একটা খুব চান্স থাকে বেড সোর এরকম টাইপের হয়ে যাওয়ার। তো স্কিন ইন্টিগ্রিটিটা আমার মেনটেন করার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে বেড সোর প্রিভেনশনের জন্য। তো স্কিন ইন্টিগ্রিটি মেনটেন করতে গেলে আমরা কি করবো, চেষ্টা করবো ডেইলি বেড বাথ যতটা সম্ভব দেওয়ার, 2 আওয়ার্সলি পজিশন চেঞ্জ করার। ঠিক আছে, 2 আওয়ার্সলি পজিশন চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি? আর করতে পারি যে লুজ জাতীয় কোনো যে কাপড় জামা কাপড় রয়েছে সেগুলো পরতে বললে খুব ভালো হয়। সেগুলোতে কি হয় যে স্কিনের সাথে ইরিটেশন, জামা কাপড়ের ইরিটেশনটা খুব কম হয়। আর হার্শ ধরো কোনো রকম আইটেমস বা নখ কাটা বলো, যেগুলো থেকে আমার স্কিনে কোনো ইনফেকশন হতে পারে, স্কিনে ইরিটেশন হতে পারে, সেগুলো জাতীয় আমরা হেলথ ডক পেশেন্টকে দিতে পারি যে নখটা কেটে রাখবে সবসময়, বা দেখবে যেন কোথাও ঘষা না খায়, এরকম টাইপের আমরা বলতে পারি, যেটাতে আমার স্কিন ইন্টিগ্রিটিটা অনেকটা আমার কি হয় মেনটেন করতে পারি। নেক্সট হচ্ছে মেনটেনিং ফ্লুইড ভলিউম। বডিতে ফ্লুইড কি হয়েছে, অলরেডি এক্সেস হয়ে রয়েছে, তো ফ্লুইড ভলিউমটাকে আমাকে মেনটেন করতে হবে। ডেইলি ইনটেক আউটপুট চার্ট যেটা রয়েছে সেটা মনিটর করতে হবে, কতটা ইনটেক হচ্ছে, কতটা অ্যামাউন্ট অফ আউটপুট হচ্ছে সেটা দেখতে হবে। তার সাথে কি ফ্লুইড ভলিউম ডক্টর যেরকম প্রেসক্রাইব করবে সেই হিসাবে আমরা কি দিতে পারি, ফ্লুইড দিতে পারি। তার সাথে সল্ট রেস্ট্রিকশন যেরকম বললাম, যে ইডিমা থাকলে ততটা অ্যামাউন্ট 1 থেকে মানে সল্ট রেস্ট্রিকশন রাখতাম। যদি সিভিয়ার ইডিমা থাকে 1 থেকে 2 গ্রাম পার ডে সল্ট বাচ্চা নিতে পারে, তার বেশি কিন্তু না। তো এই ফ্লুইড এর সোডিয়াম ভলিউম যেটা আছে সেটা কিন্তু আমাদেরকে মেনটেন রাখতে হবে। নেক্সট লাস্ট কি প্রোভাইড কর্টিকোস্টেরয়েড থেরাপি অ্যাজ প্রেসক্রাইবড। যেহেতু আমার ফার্স্ট চয়েস অফ ড্রাগ, ফার্স্ট মেইন ট্রিটমেন্টেই আমরা করেছি কর্টিকোস্টেরয়েড দিতে হবে ইনফ্লামেশন প্রিভেনশনের জন্য। সেটার কিন্তু ডোজ যেটা, সেটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। যেরকম প্রেসক্রাইব করা আছে সেই অনুযায়ী আমরা যেন ডোজটা পেশেন্টকে দিয়ে থাকি, সেই ডোজে কিন্তু এদিক ওদিক হওয়া চলবে না।
তো এইগুলো গেল আমার নার্সিং কেয়ার। আশা করি মোটামুটি নেফ্রোটিক সিনড্রোমটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এরপরেও কোনো অসুবিধা থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিও, আর আমি যে নোটসটা রয়েছে সেটা চেষ্টা করছি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিক সাবজেক্ট যেটা পড়তে চাও সেটা যদি সেরকম কিছু থাকলে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।